সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে যথারীতি নিউ ইয়র্ক স্টুডিও থেকে। এই 4 জুলাই আমেরিকা উদযাপন করছে 250তম স্বাধীনতা বার্ষিকী। এটি শুধু উৎসবের উপলক্ষ নয়, বরং আত্মসমালোচনা এবং আত্মবিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। পৃথিবীর ইতিহাসে খুব কম দলিলই আছে যেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশনের মতো এত গভীর প্রভাব ফেলেছে। 1787 সালে যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে তার আগেই 1776 সালে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল, কিন্তু 1787 সালে এটি লেখা হয়েছিল। তারা এই কনস্টিটিউশন রচনা করেছেন তখন তাদের বিশ্বাস ছিল এটি একটি বিপ্লবী ধারণার সরকার, যেখানে সরকার জনগণের মালিক নয়, বরং জনগণের সেবক। আর সেই বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী প্রকাশ ঘটে কনস্টিটিউশনের প্রথম 3টি শব্দে, উই দ্য পিপল। এই 3টি শব্দ শুধু একটি বাক্য নয়, এটি একটি অঙ্গীকার, একটি প্রতিশ্রুতি যে স্বাধীনতা, ন্যায় বিচার, আইনের শাসন, আইনের দৃষ্টিতে সমতা এবং জনগণের শাসন, এই সবই হবে আমেরিকার ভিত্তি। প্রায় 2.5 শতাব্দী ধরে এই কনস্টিটিউশনের যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক সংকট এবং সামাজিক পরিবর্তনের মধ্যেও খুব ভালোভাবেই টিকে আছে। এটি আজও বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী কার্যকর লিখিত সংবিধান, কারণ এটি ক্ষমতাকে সীমাবদ্ধ করে আর নাগরিকের অধিকারের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। কিন্তু এই ঐতিহাসিক বার্ষিকীতে অনেকেই আমেরিকার ভিতরে বহির্বিশ্বে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন। আমেরিকার এই প্রতিষ্ঠানগুলো, 3টি ভাগ আছে, আপনারা সেটি শুনবেন আলোচনার কিছুর মধ্যে। এই প্রতিষ্ঠানগুলো কি এখনো সেই আদর্শ ধারণ করে আছে? দ্য গভর্নমেন্ট, সরকার কি এখনো জনগণের কাছে জবাবদিহি, নাকি সাধারণ মানুষের জন্য আমেরিকান ড্রিম দিন দিন আরো অধরা হয়ে যাচ্ছে? যখন বাড়ির দাম নাগালের বাইরে, জীবনযাত্রার মান বেড়েই চলছে, চাকরির জীবনের অনিশ্চয়তা বেড়েই চলছে, স্বাস্থ্য সেবার খরচ সাধারণ মানুষকে এমন চাপে ফেলেছে যে এখন তাদের নাভিশ্বাসের উপায়, তখন এই প্রশ্নগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ওঠা নৈতিক এবং দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগগুলো কি, কেন এগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান, কর্মকাণ্ড এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত উদ্যোগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা কতটা নজিরবিহীন। কিছুক্ষণ পরেই সে আলোচনা আমরা যখন যাব বুঝে ফেলবেন। এটি কি অতীতের প্রেসিডেন্সির অনুষ্ঠিত নৈতিক মানদণ্ড থেকেও ভিন্ন? আমরা চেষ্টা করব মনে করার সেই সময়ের কথা যখন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার ছেলেকে জর্জ বুশকে ক্ষমতায় আসার আগে স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়ানোর ব্যাপারে সতর্ক করে চিঠি দিয়েছিলেন। সেটি আমরা সংগ্রহ করেছি নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে, আমরা সেটিও আপনাদেরকে দেখাবো। তাহলে প্রশ্ন হচ্ছে, আমেরিকার রাজনীতিতে নৈতিকতার মানদণ্ড কি বদলে যাচ্ছে? আর এই পরিবর্তন বিশ্বে আমেরিকার ভাবমূর্তির উপর কি প্রভাব ফেলছে? এরপর আমরা ফিরে তাকাবো, দেখব ডেমোক্রেটিক পার্টির দিকে, এর ভেতরে তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে। সাম্প্রতিক সময় নিউ ইয়র্কের পর কলোরাডো ডেমোক্রেটিক প্রাইমারি কি ইঙ্গিত দিচ্ছে? যে দলের প্রতিষ্ঠিত তরুণ নেতৃত্ব প্রগতিশীল ভোটারদের উত্থানে উদ্বিগ্ন কেন? এটি কি রিপাবলিকান পার্টি টি পার্টি মুভমেন্টের মতোই একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা? ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের ক্রমবর্ধমান প্রভাব আমেরিকার রাজনীতিতে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি আমরা দেখব। এদিকে কনজারভেটিভ ভাষ্যকার টাকার কার্লসন একটি থার্ড পার্টি সরকার গঠনের সম্ভাবনার কথা বলেছেন। এটি কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি আমেরিকার দীর্ঘদিনের 2 পার্টি সিস্টেমের সামনে সত্যিকারের একটি নতুন চ্যালেঞ্জ তৈরি হতে যাচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। কাতারে যুক্তরাষ্ট্র ও আমেরিকার মধ্যে নতুন দফায় কূটনৈতিক আলোচনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একই সময়ে
তেহরানে শুরু হয়েছে কয়েকদিন ব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান ও জানাজা আপনারা বলতে পারেন, যেখানে সরকারি কর্মকর্তাদের মতে, ইরানি সরকারি কর্মকর্তাদের মতে কয়েক কোটি মানুষ অংশগ্রহণ করতে পারেন। এই ঘটনাগুলো কি মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল সংঘাতের সাময়িক বিরতি? আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডের স্পেশাল পর্বে আমরা একটি মৌলিক প্রশ্ন খোঁজার চেষ্টা করব। 250 বছর পরও কি আমেরিকা উই দ্য পিপলের সেই অঙ্গীকার রক্ষা করতে পারছে, নাকি দেশটির এমন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যা আগামী কয়েক প্রজন্মের জন্য আমেরিকার গণতন্ত্রের সংজ্ঞাই বদলে দিতে পারে? শুরুতে বলেছিলাম আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে, এখনও হাবিবুর রহমান আছি আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। এই সমস্ত বিষয় আলোচনা করার জন্য আজ এই স্পেশাল পর্বে আমার সাথে যোগ দিয়েছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। হাসান ফেরদৌস, হ্যাপি অ্যানিভার্সারি অফ ইউএস 250 ইয়ার্স। অনেকে সংবিধানের সাথে মিলিয়ে গোলমোল তালগোল পাকিয়ে ফেলতে পারেন। সংবিধান লেখা হয়েছিল পরে, স্বাধীনতা হয়েছিল আগে, সেটি আমি একটু ক্লারিফাই করে দিলাম। আজকে এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে যাবো, এবং আমি চেষ্টা করবো যে আপনার মাধ্যমে বোঝার যে নতুন অ্যালিগেশনগুলো আমরা শুনছি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে, স্পেশালি নিউ ইয়র্ক টাইমসে বিশদ একটি প্রতিবেদন এসেছে, ওয়াল স্ট্রিটেও এসেছে, আমরা আল জাজিরাতেও দেখেছি, আপনি আমাকে নিজে কিছু শেয়ার করেছেন, সেটিও আমি পড়ে দেখেছি। মানুষের মনে এখন শুধু প্রশ্ন উঠেছে, কেউ আছেন কেয়ারই করছেন না, কিন্তু নৈতিকতার দিক থেকে, বিচারের দিক থেকে, আমেরিকার মানদণ্ডে এটা আসলে কোথায় যায়? এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে কারাপশন আসছে, যে $2.2 বিলিয়ন ক্রিপ্টো কারেন্সির উনি এবং ওনার ফ্যামিলি লাভবান হয়েছেন এই ব্যাপারেতে। চলুন আমরা এখান থেকে শুরু করি। এটা আসলে কিভাবে উনি এই আয়টা করলেন, আয়টা কেন আসলে প্রশ্ন তুলছে, এবং স্পেশালি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে উনি কি এটি করতে পারেন কিনা, এবং করে থাকলে আসলে এটি কোথায় নিয়ে যাচ্ছে আমেরিকার যে গণতন্ত্র এবং যে মানদণ্ড তৈরি করেছে আমরা প্রেসিডেন্সির একটি, সেই এই কয়েকটি ব্যাপার আমি আপনার কাছে বোঝার চেষ্টা করবো। চলুন শুরু করি। আপনাকে ধন্যবাদ। হ্যাপি বার্থডে আমেরিকা। আজকে আগামীকাল আমেরিকার 250তম জন্মবার্ষিকী। আমি শুরু করতে চাই যেখানে আপনি শুরু করেছিলেন, 1787 সাল ফিলাডেলফিয়াতে সম্মেলন শুরু হয়েছে আমেরিকার জন্য শাসনতন্ত্র লিখবার। জি, আমেরিকার সব ফাউন্ডিং ফাদার্সরা সেখানে জড়ো হয়েছেন। 110 দিন ধরে সেই মিটিংটা চলে। শেষ দিনে মিটিং থেকে বেরিয়ে এলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স। যারা বাইরে অপেক্ষা করছিলেন তারা ছুটে গেলেন জানতে কি সিদ্ধান্ত হলো, কি হবে এই দেশ। আমেরিকা কি ইংল্যান্ডের মতোই, যুক্তরাজ্যের মতোই রাজতন্ত্র হবে, না ভিন্ন কিছু হবে, রিপাবলিক হবে? বেন ফ্র্যাঙ্কলিন তাকে বললেন, রিপাবলিক ইফ ইউ ক্যান কিপ ইট। এটা হবে একটা প্রজাতন্ত্র, জনগণতান্ত্রিক সরকার এখানে হবে, যদি তোমরা রাখতে পারো। খুব জরুরি কথা, যদি তোমরা রাখতে পারো। তখনই সেই 1787 সালে বেন ফ্র্যাঙ্কলিন আমাদেরকে বলে দিচ্ছেন, দেখো চেষ্টা হবে কিন্তু এই সরকারকে ব্যবহার করে রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা। আপনি যে গল্পটা বললেন, আমেরিকার যেই নতুন আমাদের বর্তমান প্রেসিডেন্টের যেই ক্ষমতার অপব্যবহারের কথা বললেন, আমাদের স্মরণ করে দিচ্ছে সেই সতর্কতাকে। কারণ বর্তমান প্রেসিডেন্ট একটি নির্বাচিত প্রেসিডেন্ট বটে, কিন্তু ব্যবহার তিনি করছেন লাইক এন এম্পায়ার। আপনারা জানেন লুই 14 কি বলেছিল, আমি স্টেট, আমি রাষ্ট্র। আমাদের প্রেসিডেন্ট নিজেকে রাষ্ট্র বলে মনে করছেন, মানে তিনিই আইন, যা তিনি বলবেন, যা তিনি করবেন সেটাই আইন। আপনার হয়তো মনে থাকতে পারে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে তার লম্বা সাক্ষাৎ করেছিল। সাক্ষাৎকারে তিনি বলছেন যে, তাকে প্রশ্ন করা হচ্ছে কোনো কি বাধা আছে আপনার চোখের সামনে, আপনি করতে পারেন না, এমন কি কোনো বাধা আছে? উনি বলছেন না, কোনো বাধা নেই, একমাত্র বাধা হচ্ছে আমার ব্যক্তিগত, আমার নিজের নৈতিকতা। আমি যা বলবো, যা ভাববো সেটাই আইন। তুই মনে করি এটা ঠিক নয়, ঠিক নয়। তার মানে আই অ্যাম দ্য স্টেট, যে কথা লুই 14 বলেছিল। আমরা কার্যত কি দেখছি? আপনি যে রিপোর্টের কথা বললেন, নিউ ইয়র্ক টাইমসের সমস্ত পত্রপত্রিকা এসছে,
প্রেসিডেন্ট দ্বিতীয় দফা হবার তিনি মাত্র এক সপ্তাহ আগে এটা কোম্পানি খোলেন, তিনি এবং তার ছেলেমেয়েরা মিলে। সেই কোম্পানি গত এক বছরে এবং এই এক বছরে প্রেসিডেন্ট থাকার সময় প্রেসিডেন্ট ট্রাম্প $2.2 বিলিয়ন অর্জন কামিয়েছেন। হোয়াট ইজ $2.2 বিলিয়ন? আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা আমি দেখেছি গার্ডিয়ান পত্রিকায়। গার্ডিয়ান জানাচ্ছে যে এই সময়টায় প্রতি সপ্তাহে ঘন্টা প্রতি তিনি পেয়েছেন, ঘন্টা প্রতি অ্যাজ প্রেসিডেন্ট সরকারি বেতন $200। দ্যাটস হি স্যালারি। ঘন্টা প্রতি তিনি পাচ্ছেন $200 অ্যাজ প্রেসিডেন্ট। এবং ঠিক এই সময় তিনি প্রতি ঘন্টায় আয় করেছেন $1.1 মিলিয়ন। আমি কথাটা বুঝিয়ে বলতে পারলাম? তিনি অ্যাজ প্রেসিডেন্ট সরকারি বেতন হিসেবে পাচ্ছেন ঘন্টায় $200, আর একই সময় ব্যবসা করে তিনি পাচ্ছেন $1.1 মিলিয়ন ঘন্টা প্রতি। পৃথিবীর ইতিহাসে কোনো প্রেসিডেন্ট, কোনো রাজা, কোনো সম্রাট এই পরিমাণ সম্পদ আহরণ করেনি। এখন বলবেন যে উনি ব্যবসায়ী মানুষ, করতেই পারেন, উনি করেছে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু যেটা আপনি বললেন প্রেসিডেন্সটা কি, আমরা কি জানি? আমাদের জানাশোনা প্রতিটি প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের আগে যা ব্যবসা বাণিজ্য আছে সব গুটিয়ে ব্লাইন্ড ট্রাস্টে ছেড়ে দিয়েছেন। জর্জ বুশের কথা আপনি বললেন। জর্জ বুশ প্রেসিডেন্ট হবার আগে তার ছেলেকে চিঠি লিখছেন। কি বলছেন তিনি? যে দেখো, আমি তো প্রেসিডেন্ট হব, তোমাকে অনেক লোক অ্যাপ্রোচ করবে, তোমাকে অনেক লোক চাইবে ব্যবহার করতে, তোমাকে ব্যবহার করে আমার কাছে পৌঁছতে। একে আমরা বলি পে ফর প্লে। পয়সা দিয়ে তোমার কাছে পয়সা দেবে আমার কাছ থেকে আইন করবার জন্য বা বাড়তি সুবিধা নেবার জন্য। ডোন্ট ডু দিস। আমাকে তুমি ফোন পর্যন্ত করবে না। দ্যাট ওয়াজ জর্জ এইচ বুশ। যখন জিমি কার্টার, মনে আছে আপনার জিমি কার্টার, আমরা সবচেয়ে কম জনপ্রিয় একজন প্রেসিডেন্ট তাকে বলি আমরা। তিনি পিনাটের ব্যবসা করতেন, বাদাম বিক্রেতা ছিলেন তিনি। প্রেসিডেন্ট হবার আগে তার সকল ব্যবসা বাণিজ্য গুটিয়ে একটি ট্রাস্টের কাছে ছেড়ে দিলেন তিনি। আর বাকি প্রেসিডেন্ট রেগান অথবা বিল ক্লিন্টন এরা কেউ ব্যবসা করতেন না। সেখান থেকে আমরা এই অবস্থায় পৌঁছেছি যেখানে আমাদের প্রেসিডেন্ট একদিনে প্রতি ঘন্টায় $1.1 মিলিয়ন আয় করছেন। এটা ক্ষতিকর কেন? খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাকে আমি দিই। যে কোম্পানিটাতে বুশ এবং তার ছেলেমেয়েরা করলো মূলত ক্রিপ্টোকারেন্সির ব্যবসা, সেই ব্যবসার প্রধান অংশীদার কে জানেন? 49% মালিককে কাতারের আমির। কাতার দেশ হিসেবে তারা ইনভেস্ট করেছে $500 মিলিয়ন। এক কাতার $500 মিলিয়ন দিয়ে 49% কিনে নিয়েছে। তো বলেন ঠিক আছে, ব্যবসা তো করছে, খারাপ কি আছে? খারাপ কি হচ্ছে? যেই মুহূর্তে কাতার $500 মিলিয়ন ইনভেস্ট করলো, আমরা দেখতে পেলাম তারপরই কাতারকে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যালাউ করছেন হাইলি সেন্সিটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি কিনবার জন্য। অন্য কেউ কিনতে পারছে না, এটা মানা। এটা হাইলি সেন্সিটিভ, নিরাপত্তার জন্য ক্ষতিকর। কাতারের প্রথম কাজই ছিল এই $500 মিলিয়ন ঘুষ দিয়ে আমেরিকার কাছ থেকে ওই সেন্সিটিভ ইন্টেলিজেন্স টেকনোলজি তারা কিনে ফেললো। আমরা আরো কি জানি? প্রেসিডেন্ট ট্রাম্পকে কাতার $400 মিলিয়ন একটা প্লেন দিয়েছে। $400 মিলিয়ন প্লেন। কেন? উনি বলছেন যে দুটো প্লেন আছে পুরনো হয়ে গেছে। ঠিক আছে, পুরনো প্লেন ফিক্স করো। বলে না, এটা ফিক্স করা যাবে না, আর এত ভালো প্লেন আমরা বানাতে পারবো না। আমেরিকা বিশ্বের 1 নম্বর দেশ, সবচেয়ে পাওয়ারফুল দেশ, উনি বলছেন যে এই প্লেন আমাদের পক্ষে করা সম্ভবপর নয়। কাতার $400 মিলিয়ন গিফট দিয়েছে। কাকে গিফট দিয়েছে? আমাদের প্রেসিডেন্ট প্রথমে জানালেন এই গিফটটা আমেরিকাকে। কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট, উনি বলছেন যে আমার আরো 2 বছর আছে, 2 বছর পর এই প্লেনটা চলে যাবে আমার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির কাছে। তার মানে কি দাঁড়ালো? প্লেনটা পাচ্ছে আমেরিকা, ইজ এ গিফট টু দ্য স্টেট, গিফট দ্য কান্ট্রি, কিন্তু মালিক হচ্ছে কে? যখন তিনি প্রেসিডেন্ট থাকবেন না, তার লাইব্রেরি। লাইব্রেরি কবে হবে? উই হ্যাভ নো আইডিয়া। আমি এক্সাম্পল দিয়ে বলি, আমাদের বারাক ওবামা
2016 সালে চাকরি ছেড়েছেন। 16 থেকে 26 এই 10 বছর পরে গত সপ্তাহে তার শিকাগোতে তার লাইব্রেরি উদ্বোধন হয়েছে। ইট টুক হিম 10 ইয়ার্স। আমাদের প্রেসিডেন্ট সাহেব 80 বছর বয়সে ক্ষমতা, 82 বছর বয়সে ক্ষমতা ছাড়বেন, এবং কবে তার লাইব্রেরি হবে উই হ্যাভ নো আইডিয়া। কিন্তু এই যে তিনি প্লেনটা কিনলেন, প্লেনটা চলে যাবে তার ব্যক্তিগত ব্যবহারে। আমরা বলছি যে আইন আছে যে কোনো উপহার যদি আপনি পান, সেই উপহারটা কংগ্রেসের মাধ্যমে অ্যাপ্রুভ করে নিতে হবে ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য। তা তো উনি করছেন না, এবং ফলে কি দাঁড়ালো, ইজ বেসিক্যালি আমেরিকা ইজ নাও ফর সেল। যে Yes, sir. আপনাকে বেশি পয়সা দেবে সে আপনাকে কিনে নেবে। আমেরিকা ইজ নাও বেসিক্যালি ফর সেল। আমি সময় থাকলে আমি আরো অনেক বেশি আলোচনা করতাম এই ব্যাপারটা, কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা অনেকেই আমাদের প্রোগ্রাম দেখে থাকেন, হয়তো আরেকদিন আমি আপনার সাথে আরেকটি ডিফারেন্ট প্রোগ্রাম করব। সেখানে হয়তো আমরা আপনি বেশ কয়েকটা কথা বলেছেন যে রাজতন্ত্র হবে না সমাজ প্রজাতন্ত্র হবে, মানে রিপাবলিক না ডেমোক্রেসি। তো এটা কেন? কারণ আমরা রাজতন্ত্রের ইউরোপীয় শাসন ব্যবস্থা তো দেখা হয়ে গেছে, সেটা ফ্রান্সের দিকে বলেন, ইংল্যান্ডের দিকে বলেন, তার জুলুম আপনারা সবাই দেখেছেন। আর যদি ইউরোপের ইতিহাস জানেন, ওয়েন দ্য চার্চ ওয়াজ রুলিং, তাহলে কান্নাকাটি করা ছাড়া আপনাদের আর কিছুই করা থাকবে না। বাট আমি এনকারেজ করি যে আপনারা যারা দেখছেন কোনো একটা সময় পেলে দেখে নেবেন। কিন্তু যেটা বোঝা উচিত, আরেকদিন হয়তো আমরা করবো, সেটা হচ্ছে রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, এই পার্থক্যগুলো কি বোঝা খুব দরকার। ওই প্রথমে শুনে মনে হবে যে এটা তো একটা পরিচালনার ব্যাপার। না, ব্যাপারটা যদি অত সহজ হতো খুব ভালো হতো, কিন্তু আসলে অত সহজ নয়। কিন্তু আজকের এই 240 বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনার কাছে যে প্রশ্ন, 250 দুঃখিত, থ্যাংক ইউ, 250 বছর বয়স হয়ে গেছে মনে হচ্ছে হাসান ভাই। 250 বছর এই যে উদযাপন হচ্ছে, এখানে অনেকেই একটি প্রশ্ন করবেন এখন, এইসব কর্মকাণ্ড যখন আমরা দেখছি, এই যে কারাপশন, আপনি ট্রাম্পের মিম কয়েনের কথা বলছিলেন, যখন এটা ইনিশিয়ালি শুরু হয়েছিল $1.20, আমি স্টক মার্কেট নিয়ে একটু পড়ালেখা করে থাকি, কাজে আমার মনে আছে $1.20 ছিল শুরুতে ইনিশিয়াল প্রাইস। সেটি যখন মানুষ শুনলো যে এটা ট্রাম্প কয়েন, তখন অবিশ্বাস্যভাবে তারা ধরে নিল এটা তো বাড়তে হবেই, এর প্রাইস কোনো ব্যাপার না। সেটা রাতারাতি বেড়ে উঠে গেল দুঃখিত $75, $75। ওকে, ask me what is the meme coin, Trump meme coin cost today? $1.75. It's worthless. আপনি যদি $100 কয়েন কিনে থাকতেন সেই সময়ে, তার আসলে সেটার দাম মূল্য হবে এখন কত? 75 সেন্টস। জাস্ট ইম্যাজিন, কাছাকাছি, আমি এক্সাক্ট ফিগার বলছি না। তার অর্থ হচ্ছে যিনি এটি করেছিলেন শুরুতে, তিনি ধাপ্পাবাজির ব্যবসা করেছেন। উনি জানতেন এটা কাজ করবে না, কিন্তু যখন সবাই পয়সা ডালবে এটা তো তার পকেটেই যাবে। সো এই ধাপ্পাবাজির ব্যাপারটা একটু আমরা শুনবো আপনার কাছে হাসান ফেরদৌস। কিন্তু মজার আরও যেটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে একজন ধাপ্পাবাজ আমেরিকার প্রেসিডেন্ট, তাতে আমেরিকার ভাবমূর্তি আমেরিকার কাছে, বহির্বিশ্বের কাছে কতখানি ক্ষুণ্ণ হলো, এবং এই ক্ষুণ্ণ যে হলো সেটা আসলে পুনরুদ্ধার করতে হলে কি করা উচিত সাধারণ মানুষ থেকে, প্রশাসন থেকে, সব দিক থেকে। এবং আমরা জানি যখন রাজতন্ত্র থাকে তখন চামচার কিন্তু অভাব হয় না, এবং আমরা জানি চামচার কিন্তু আজও অভাব নেই। পুরো ওয়াশিংটন জুড়ে চামচামি চলছে। চলুন হাসান ফেরদৌস শুনবো আপনার। হাবিব ভাই, আপনি একটা ভালো কথা বলেছেন, ইন্টারেস্টিং কথা বলেছেন যে ধাপ্পাবাজ। ধাপ্পাবাজ একটা বেআইনি কাজ, ধাপ্পাবাজি করা একটা বেআইনি কাজ। আমি একটা গল্প বলি আপনাকে, আমাদের নিউ ইয়র্ক সিটি গল্প বলি আপনাকে আমি। জে হ্যারিস, নাম শুনেননি আপনি, আমি কোয়াইট ডেফিনেট। জে হ্যারিস 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই লোকটিকে 41 মাসের জন্য জেল দেওয়া হয়েছে। এই নাইচার একজন অফিসিয়াল, আমাদের এখানে হাউজিং এর একজন অফিসিয়াল, তিনি গত কয়েক বছর ধরে কন্ট্রাক্টরদের কাছে $500 করে ঘুষ নিতেন, কয়েক বছর ধরে ঘটনাটা, এবং সব মিলে তিনি কয়েক বছরে $54,000 ঘুষ পেয়ে নিয়েছেন মাল্টিপল কন্ট্রাক্টরের কাছ থেকে। আবার বলি, জে হ্যারিস কয়েক বছরে সব মিলে $54,000 ঘুষ নিয়েছেন, এবং তার জন্য জানেন তার কতদিন জেল হয়েছে? 41 মান্থস জেলে তিনি এখন বসে আছেন।
মাত্র $54,000 ঘুষ নেবার অভিযোগে এই লোকটি এখন জেলে। আমাদের প্রেসিডেন্ট ঘুষ নিয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু স্পষ্টই যখন $400 মিলিয়ন দিয়ে 500 মিলিয়ন ইনভেস্ট করে আমি আমার টেকনোলজি কিনে পেয়ে যাচ্ছি, এ তো ঘুষিত। আপনার মনে থাকতে পারে আমাদের বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী মুহিত সাহেব একসময় ঘুষকে বলতেন স্পিড মানি। স্পিড মানি মানে কাজটা হ্যাঁ। তাড়াতাড়ি হবে এই টাকাটা দিলে। হ্যাঁ, তো যেই $500 মিলিয়ন দিয়ে কাতার ইনভেস্ট করলো বা $400 মিলিয়ন দিয়ে প্লেন প্রেসিডেন্ট ট্রাম্পকে দিল, সেটা আসলে স্পিড মানি। যেই লক্ষ্য তারা পার্সু করছে, অস্ত্র হোক আর টেকনোলজি হোক, তা কিন্তু তারা এই প্রক্রিয়ায় পেয়ে গেল। এটাকে বলে পে ফর প্লে। পে টু প্লে। পে টু প্লে। পে টু প্লে। ওকে, আমি একটা ছোট্ট ব্যাপার এখানে আলোচনা করবো, তারপর আমরা চলে যাব স্থানীয় এবং আন্তর্জাতিক খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে আমাদের, এবং আমি মনে করি খুব অ্যাপ্রোপ্রিয়েট আজকের আলোচনার জন্য 250 শতবার্ষিকী উপলক্ষে। এই যে আমরা বুঝতে কারো হয়তো আপনি বলছেন যে আমি প্রমাণ করতে পারবো না যে উনি ঘুষ নিয়েছেন কিনা, ঠিক আছে, এই কথাটি আসলে আপনি আইনের মধ্যে থেকে বলছেন, কারণ এখানে আইনগত কিছু ঝামেলা আছে, আমরা ধরে নিলাম। কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার, যে দাল মে কুচ কালা হ্যায়, আমি এটা পরিষ্কার করতে পারছি না, আমি এটা আইনগতভাবে হয়তো উকিল দিয়ে প্রমাণ করতে পারবো না, কিন্তু উই নো সামথিং ইজ ভেরি ভেরি রং। এই যে ভেরি ভেরি রং, এটা অনেকগুলো ধাপ হচ্ছে। একটা কথা আপনি বললেন কয়েনের ব্যাপারে, সেটা আমি আরো একটু পরিষ্কার করলাম। আপনি $500 বিলিয়ন কথা, 500 মিলিয়ন অর বিলিয়ন, আই ক্যান ইভেন মিলিয়ন, $500 মিলিয়ন, $500 মিলিয়ন। প্লেনের কথা বললেন, সেখানে পাকিস্তানের কাছ থেকে $500 মিলিয়ন নিয়েছেন, সেটিও আমরা আলোচনায় আনবো কিছুক্ষণের মধ্যে। আরেকটি ব্যাপার হচ্ছে বিভিন্ন ব্যবসা করে, সাচ এস ট্রাম্প মোবাইল উনি বিক্রয় করছেন $400 করে না $500 করে। এইটা আসলে চায়না থেকে কিনা হয়েছে, চাইনিজ একটি কোম্পানি থেকে, যার দাম মূল্য পড়ে $150। ওটা ট্রাম্প এর মতো গোল্ড দিয়ে বানিয়েছেন, পিছনে লেখা আছে ট্রাম্প মোবাইল, এবং এটা আসলে একটা সাব কিনেছেন উনি টি মোবাইল থেকে, ওখানে লেখা আসে ট্রাম্প মোবাইল। ধাপ্পাবাজির তো সীমা আছে, এগুলো তো এখন টেকনোলজির যুগ, সবাই জানেন। এই ট্রাম্প মোবাইল, ভাই আপনি বলছেন টেলিফোনের কথা। ট্রাম্প সাহেব 49.99 সেন্ট দিয়ে বাইবেল বিক্রি করছেন। ইয়া ওই চীন থেকে ছাপা হয়ে আসছে বাইবেল, $5 বাইবেল উনি বিক্রি করছেন বোকা সাধারণ মার্কিনের কাছে $50 ইয়া বাইবেল। ওকে ওকে, সো ওয়ান লাস্ট কোয়েশ্চেন অন দিস ওয়ান। আপনি দুজন প্রেসিডেন্টের ব্যাখ্যা দিয়েছেন, একজন জর্জ বুশ তার ছেলেকে লিখেছেন যে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমার কাছে কিন্তু তুমি আসবা না, তোমার কাছে অনেক মানুষ আসবে, কারণ তোমার বাবা এখন প্রেসিডেন্ট, ডোন্ট কাম টু মি। এবং সেটি আমরা স্ক্রিনেও দেখেছি সবাইকে, এটা নিউ ইয়র্ক টাইমস ছাপিয়েছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাঠানোর জন্য। আবার আপনি জিমি কার্টারের কথা উল্লেখ করলেন, যিনি সব ব্যবসা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে চলে এসেছিলেন, এবং সবচেয়ে দুর্বলতম প্রেসিডেন্ট বলা হয়, আমি বলবো সবচেয়ে ভালো মানুষদের একজন, অন্যতম গুড পারসন। তার সময় কিছু খারাপ ঘটনা ঘটার ফলে, স্পেশালি ইরান খান্ট্রা দ্য ইস্যু, তার প্রেসিডেন্সি ডুবিয়ে দিয়েছে। জায়নিস্ট লাভই তার প্রেসিডেন্স ডুবিয়ে দিয়েছে, বিকজ উনি ইসরায়েলের দুঃখিত প্যালেস্টাইনিয়ানদের পক্ষে ছিলেন। সো এই সমস্ত কারণে, ওকে, তাহলে আমরা যে মরাল হাই গ্রাউন্ডটা তৈরি করেছিলাম, সেটা নিমিষেই ধ্বংস হয়ে গেল, এখন কি হবে? আমি ভাই, আমেরিকা একটা অদ্ভুত দেশ, যে দেশে আমরা সেটব্যাকস দেখি কিন্তু আমরা আবার উঠে দাঁড়াই। উঠে দাঁড়াই। ওকে, আমাদের অসংখ্য, ধরা যাক আমাদের প্রথম শুরু থেকেই আমরা যখন শাসনতন্ত্র গ্রহণ করছি, আমরা শাসনতন্ত্রে বলা হলো কি যে কালো মানুষেরা, দাসরা অনলি 2/5 পুরোপুরি মানুষ, অনলি 2/5। ইয়া তারা পুরোপুরি মানুষ নয়। হ্যাঁ এই যে আমরা বললাম শাসনতন্ত্রে বলা হয় সবাই সমান, হ্যাঁ, ইয়া ঈশ্বর কর্তৃক সৃষ্ট প্রতিটি মানুষই সমান, ইকুয়াল বলা হচ্ছে, অথচ শাসনতন্ত্রের মধ্যে আমরা পাচ্ছি কি যে না, সবাই সমান নয়। এবং আপনি আমি কি জানি, প্রতিদিনের ব্যবহার কি জানি আমরা, যে আমরা যারা অশ্বেতকায়, আমরা যারা কালো মানুষ, নন হোয়াইট, আমরা সমান নই। আরো আপনাকে বলি একটা, আমি এই যে বর্তমান প্রশাসনের মূল লক্ষ্যই হচ্ছে এই দেশটাকে মূলত শ্বেতকায়, খ্রিস্টান এবং রক্ষণশীল করা। 3 প্রিন্সিপলস: you have to be white, you have to be Christian,
and you have to be conservative. মানে ভ্যালুস গুলি আপনার হতে হবে কনজারভেটিভ ভ্যালুস। হ্যাঁ, এবং এই হিসাবে আমরা সবাই বাদ পড়ে যাই। আজকে ইন্টারেস্টিংলি আমাদের মামদানি একটা চমৎকার ভাষণ দিয়েছেন সিটি হলে এই আমাদের 250 বছর উপলক্ষে। তিনি কি বলছেন যে এই দেশটাকে তো আমরা গড়েছি, এই দেশের পেছনে আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের শ্রম আছে, আমাদের মেধা আছে, আর তুমি এখন আমাদেরকে খেদাচ্ছ, তুমি আমাদেরকে দেশ থেকে পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছো। তুমি কি বলছো যে আমরা নাকি পশ্চিমা সভ্যতাকে নিশ্চিহ্ন করে ফেলছি। আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কি বলেছেন, নাম দিয়েছেন সিভিলাইজেশনাল ইরেজার। সভ্যতাই ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কারণে। আমরা এসে এমন সব ভ্যালুস ইম্পোর্ট করছি যার ফলে আমেরিকা will no longer be a white country. রাইট, America will no longer be a Christian country or a conservative country. ব্যাপারটা আসলে ঘটছে কি, এটাও মাথায় রাখতে হবে। ডেমোগ্রাফিক কারণে, জনসংখ্যাগত পরিবর্তনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আগামী 10-15 বছরের মধ্যে একটা নন হোয়াইট কান্ট্রিতে পরিণত হবে। ইউ ক্যান স্টপ, এটা আপনি ঠেকাতে পারবেন না। ডেমোগ্রাফিক আমরা দেশে এসে গেছি, আমাদের ছেলেরা প্রডিউস হচ্ছে, এবং আমাদের কারণে বাই 2040 মার্কিন যুক্তরাষ্ট্র একটা মাইনরিটি মেজরিটি কান্ট্রিতে পরিণত হবে। এই যে দ্বন্দ্বের কথা বলছি আমরা, এই যে কারেন্ট টেনশন, কারেন্ট ডিভিশন, তার মূল কারণই হচ্ছে যে আমেরিকার শ্বেতকায় প্রভুরা এই ভেবে উদ্বিগ্ন যে এই দেশটা আমার থাকলো না, এই দেশটা চলে যাচ্ছে কার হাতে? এই বাদামি লোকগুলির হাতে, মামদানিদের হাতে। মামদানি তো অলরেডি শহরের রাজা হয়ে বসে। হ্যাঁ, মামদানি যে রাজা হয়ে গেছেন এবং কিং মেকার হয়েছেন, সেই ব্যাপারে আমরা আসবো কিছুক্ষণের মধ্যে, কারণ দিস ইজ ভেরি ইন্টারেস্টিং নিউ ডেভেলপমেন্ট। একটি ছোট্ট করে উদাহরণ জানতে চাচ্ছি। আমি আসলে এই কারাপশন এবং এই হতাশার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম এই কারণে, অনেকেই বলছেন যে আমেরিকা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে। হাউজিং আনঅ্যাফোর্ডেবিলিটি, মানে ইনফ্লেশন সব অনেক উপরে, যেটা সরকার বলছে তার চেয়ে অনেক উপরে। হেলথ কেয়ার নিয়ে একটা বিরাট সমস্যা আছে মানুষের মধ্যে, হেলথ কেয়ার আপনি অ্যাফোর্ডই করতে পারবেন না। বাড়ি তো ক্রয় করা অনেক পরের কথা, গাড়ি ক্রয় করা অনেক পরের কথা, ইন্স্যুরেন্স অনেক হাই প্রাইস। আমেরিকান ড্রিম কি সিমস লাইক এ মিরাজ নাও। গত সপ্তাহে পিউ রিসার্চ একটি জনমত জরিপ রিলিজ করেছে। পিউ রিসার্চ খুব নামকরা প্রতিষ্ঠান। তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে মাত্র 33% লোক আর ভেরি প্রাউড অ্যাবাউট দ্যার ওন কান্ট্রি। মাত্র 33% লোক খুব খুশি আমেরিকাকে নিয়ে, খুব প্রাউড। ওভারঅল সব মিলে 53% মানুষ খুব খুশি বা মোটামুটি খুশি, বাকিরা খুশি নয়। সবচেয়ে কম খুশি কারা? যাদের বয়স 30-এর কম। যাদের বয়স 30-এর কম তাদের 90% মনে করে যে আমার ভবিষ্যৎ আগের চেয়ে অনেক কম, অনেক অনেক খারাপ। আমাদের জেনারেশন, আমি পুরনো প্রাক্তন জেনারেশনের লোক, আমরা এদেশে বাড়িঘর করতে পেরেছি, চাকরি বাকরি পেয়েছি। নতুন জেনারেশন যাদের বয়স 30-এর কম তারা মনে করছে যে among them 90% মনে করছে যে আমার ভবিষ্যৎ অনেক বেশি অন্ধকার। এই দুটো ফ্যাক্টর মাথায় রাখবেন। যে আমেরিকাকে আমরা বিশ্বে 1 নম্বর বলি, যে আমেরিকাকে রোনাল্ড রেগান একসময় বলেছিল কি, পাহাড় শীর্ষে আলোকোজ্জ্বল নগরী, শাইনি হাউস অন হিল টপ। যেই বাড়িকে তিনি বলেছিলেন যেখানে সবাই ওয়েলকাম, তিনি বলেছিলেন 1987-88 এর কথা বলছি আমি, তার বিদায়ী ভাষণে এই কথা বলেছিলেন। অথচ সে আমেরিকা আজকে মূল বক্তব্যই হচ্ছে যে তোমরা যারা বাইরে থেকে এসছো, তোমরা যারা ট্রাম্প সাহেবের বক্তব্য শিট হোল কান্ট্রিজ, তার কথা এটা। অ্যাবাউট টাইম। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কি করেছে? এক কালির এক কলমের এক খোঁচায় 3.5 লক্ষ হাইতিবাসীকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই লোকগুলি, আপনার মনে আছে কয়েক বছর আগে হেইতিতে বড় রকমের একটা ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প ফলে হাজার হাজার লোক মারা গেছিল, দেশটা বিধ্বস্ত হয়ে গেছিল। সেই দেশ থেকে বিশেষ ব্যবস্থা দিনে 3.5 লক্ষ লোককে আসবার জন্য বলে টেম্পোরারি টিপিএস, টেম্পোরারি রেসিডেন্সি দেওয়া হয়েছিল। সিরিয়ান এন্ড হেইশিয়ানস। হ্যাঁ, একই সিদ্ধান্তে 3.5 লক্ষ লোককে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক একই সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে সাদা মানুষদের ইম্পোর্ট করা হচ্ছে। এই লোকগুলি যারা এখন বাধ্য হয়ে দেশে এসছে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। আর দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেত কায়দের আনা হচ্ছে। কি আর্গুমেন্ট জানেন আপনি? বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা তারা নাকি জেনোসাইডের শিকার।
কবে কোথায় দক্ষিণ আফ্রিকায় শ্বেতকারা না জেনোসাইড না শিকার হলো ভাই? আ- আমি তো শুনিনি। আপনি আপনি শুনেছেন? শুনেননি কারণ এটা হয়নি কখনো। ওকে, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, এটা আমরা শুনেছি বিকজ দিস ইজ আ ফ্যাক্ট। কালো কালো মানুষ যাদের দেশ তারা নির্যাতনের শিকার হয়েছেন মানে সিকি শতাব্দী ধরে, সেটা শুনেছেন বিকজ দ্যাটস আ ফ্যাক্ট। সাদা মানুষ ওখানে বর্বরতার শিকার হচ্ছে, এটা বানানো ঘটনা। আর এই লোক সবসময় মিথ্যা কথা বলেন। দিস অরেঞ্জ গাই লাইজ আ লট। আপনারা শুনে থাকবেন যে উনি বলেছেন হিজ ফাদার্স, তার বাবার নাম হচ্ছে ফ্রেডরিক ট্রাম্প। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হি ওয়াজ ইন জার্মানি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার আপনার ফ্যামিলি ব্যাপার বলেন, আপনার বাবার ব্যাপার বলেন। মাই ফাদার ওয়াজ এ জার্মান, হি ওয়াজ বর্ন ইন জার্মানি, হি সেড ইট ইন জার্মান, হি সেড ইট ইন ফ্রান্স, হি সেড ইট ইন ইটালি, দের ইজ এ টেপ এভরিওয়্যার, আপনারা একটু সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। বাট হিজ ফাদার ফ্রেডরিক ট্রাম্প ওয়াজ বর্ন ইন নিউ ইয়র্ক সিটি 1905. কারেক্ট। This guy, ব্রঙ্কসে। yeah, in the Bronx, yeah. And this guy just lies. He has to lie. উনাকে মিথ্যা বলতেই হয়, মিথ্যা না বললে উনি বাঁচবেনই না। This is the guy, এখন আমেরিকার প্রেসিডেন্ট। আমি কেন এতক্ষণ ধরে এই আলোচনা করলাম, কারণ সামনে ইলেকশন আসছে। গণতন্ত্র সমুন্নত এবং প্রতিষ্ঠা রাখার দায়িত্ব আমাদের। আমি আসছি সেই প্রসঙ্গে, আমি চলে যাব। তার আগে একটু কথা বলি। Sure. সবটাই নেগেটিভ আমি করতে চাই না। আমেরিকা এখনো আমাদেরকে আশ্রয় দেয়, এখনো আমেরিকায় লোকে আসতে চায়। নিজের দেশে কথা বলতে পারে না, আমেরিকা এসে কথা বলে। ব্রেক্ট জার্মানি থেকে পালিয়ে এসেছিল, আইনস্টাইন এই দেশে পালিয়ে এসেছিল, গোর্কি এই দেশে আশ্রয় নিয়েছিল। এই দেশ, নিজের দেশে যারা ক্ষমতাহীন, কথা বলার সুযোগ পায় না, সুযোগ পেয়েছে। ফলে এই দেশের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই। না We have to be grateful to this country. ওকে, কৃতজ্ঞতার কথা কিন্তু আমি একবারও ভুলেও বলছি না যে আমরা কৃতজ্ঞ নই। বাট আমি যেটার সাথে একমত না আপনার সাথে, সেটা আমি বলবো। আপনি সাদা, আমি শ্বেতকায় নয়, কাজে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আই অ্যাম নট ডুইং দিস। না, আমি দেশটা, আমি ছাদা বলে নয়, এই দেশটা আমাকে আশ্রয় দিয়েছে। ওকে, let me explain to you. I'm grateful to this country. আমি আপনার সাথে একমত নয়, কালো নয়, I'm grateful to this না, country. আপনার সাথে আমি একমত। কোথায় দ্বিমত পোষণ করছি আপনি একটু বলি। না, আমি বলছি, আমার মনে হয় আপনি একমত পোষণ করবেন শোনার পর। সেটা হচ্ছে এরকম, ইয়েস, আপনি ইন্ডিয়াতে যান, সৌদি আরবে যান, ইভেন বাংলাদেশে যান, কিছু একটা বলেন সরকারের বিরুদ্ধে, আপনাকে কালকে খুঁজে নাও পাওয়া যেতে পারে, সম্ভাবনা খুব বেশি। ট্রু। এই দেশে কেন পারে না? শুরুতেই বলেছি, এই দেশে একটি সংবিধান আছে, and that protects us, happiness, pursuit of liberty, এগুলা এখানে দেওয়া আছে এই কনস্টিটিউশনে। আমরা কৃতজ্ঞ দ্য ফাউন্ডিং ফাদার্সের জন্যে, বিকজ দে ডিড সামথিং দ্যাট ইডিয়েটস লাইক দিস গাই, দ্য অরেঞ্জ গাই, ক্যান ব্রেক ইট। আপনারা জানেন সুপ্রিম কোর্টে তার পরাজয় হয়েছে। আরেকটি কথা আমি খুব বলতে পারি, আমরা কয়েকদিন আগে কথা বলছিলাম, আমি খুব কঠিন কথা বলছিলাম। হাসান ফেরদৌস, আপনি বলেছিলেন যে এই যে দেখেন এই দেশে স্বাধীনতা আছে বলে আপনি কথা বলছেন, কিন্তু এটা ট্রু, এটার পাশাপাশি আরেকটা কথা বলছি, কিন্তু আমি কিন্তু শঙ্কিত। With the current administration, I can be arrested. I can be jailed. That's not the America we want. That's not the America it used to be. This is what I'm trying to tell you. That's my point. আমি আরেকটা পয়েন্ট আপনাকে একটু মনে করে দিয়েছি। আমি যে শহরে থাকি, আমি যে শহরে থাকি, এই শহরে এই মুহূর্তে মেয়র সাহেবকে আমাদের ভোটে নির্বাচিত এমন একজন লোক, যিনি শুধুমাত্র ইমিগ্রেন্ট নন, প্রাউডলি বলেন যে আমি তো ইমিগ্রেন্ট বটেই, আমি মুসলিম, আমি আফ্রিকান। একই সঙ্গে তিনি নিজেকে এভাবে প্রজেক্ট করছেন, এবং তাকে আমরা এই শহরের মানুষরা বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এবং আমরা আরো কি বলছি, এই মামদানি একটি নতুন আন্দোলন শুরু করেছেন। তার মূল বক্তব্যটা কি? যে আমাকে এই শহরে এবং এই দেশে আমার ন্যায্য স্থান দিতে হবে, আমার যে ভূমিকা আছে সেই ভূমিকার স্বীকৃতি আমি চাই। কিভাবে আমরা পাবো সেটা? ফাইট করে। এন্ড ফাইটটা হ্যাজ টু বি পলিটিক্যাল। এই যে প্রক্রিয়া, আমরা এই নিয়ে হয়তো কথা বলবো পরে আরো, এই প্রক্রিয়া শুরু হয়েছে আমেরিকার। এইটার ইন্টারেস্টিং ব্যাপার, আমেরিকা ইজ এ কান্ট্রি অফ মেনি কন্ট্রাডিকশনস। আমরা বলছি 1787 শাসনতন্ত্রের কথা, আমরা পাশাপাশি কি বললাম, যে দাসরা অধিকারবিহীন ছিল। ফলটা কি দাঁড়ালো? দাসরা সংগ্রাম করলো। It took maybe 150 years, কিন্তু সেই দাসদের অধিকার স্বীকৃত হলো, দাস প্রথা বাতিল হলো, এবং দাসদের ভোটাধিকারও স্বীকৃত হলো।
তারপরও যে বৈষম্য আছে সেই বৈষম্যটা আমরা ফাইট করছি, প্রতিদিন ফাইট করছি, এবং প্রতিদিন ফাইট করে কিন্তু আমরা অল্প অল্প করে গেইন করছি, ওকে, অল্প অল্প করে আমরা জয়লাভ করছি। এটাকে আমি ওয়েলকাম করতে চাই। এটাকে আসলে সবারই ওয়েলকাম করতে হবে, বিকজ এই রকম সিস্টেম ছিল বলেই বা আছে বলেই আজ মামদানির মতো একজন মেয়র আমরা পেয়েছি, আমরা পেরেছি তাকে নির্বাচিত করতে। সিস্টেমটি আছে, আমি আপনার সাথে একমত এবং ইয়াস কৃতজ্ঞ এই সিস্টেমের কাছে। চলুন, আপনি যেহেতু প্রাইমারির কথা আমরা চলে আসলাম, ইলেকশনের কথা চলে আসলাম, নিউ ইয়র্ক সিটির কথা চলে আসলাম, আমরা গত সপ্তাহে যখন আলোচনা করেছিলাম, হাসান ফেরদৌস আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেছিলেন, আমি খুব উৎসাহ দেখাচ্ছিলাম যে নিউ ইয়র্কে একটি ট্রেন্ড তৈরি হয়েছে, এটি হয়তো অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। আপনি বলেছিলেন আমাদেরকে অপেক্ষা করতে হবে, ট্রেন্ড আরেকটু সময় দেখতে হবে, মেবি ইটস জাস্ট এ নিউ ইয়র্ক থিং। নাও উই নো ইটস নট এ নিউ ইয়র্ক থিং। কলোরাডো প্রাইমারিতে, এটি আমি একটু পরে দেখবো, আমরা ভিডিওটি কিছুক্ষণের মধ্যে দেখবো। কলোরাডো ডেমোক্রেটিক প্রাইমারি ইলেকশন হয়ে গেল, যিনি ইনকামবেন্ট অর্থাৎ ক্ষমতায় ছিলেন কংগ্রেস ওমেন, তিনি পরাজিত হয়েছেন। যিনি জয়ী হয়েছেন তার কথা আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো, এবং কেন জয়ী হয়েছেন, কেন এটি সম্ভব হলো সেটিও আমরা ব্যাখ্যা শুনবো। চলুন আগে ভিডিও দেখে নিই। I'm Melak Heroes, and tonight, this victory belongs to every single one of you. Denver voters of all ages, of all races, of all religions sent a clear message. We will not wait. We will not wait to take the fight to Donald Trump and the oligarchy. We will not wait. We will not wait to abolish ICE and pass Medicare for all. We will not wait to put an end to the politics of the past, to get big money out of our politics, and to reject corporate PACs and AIPAC. And no, we will not wait to end the genocide in Palestine. If we organize and show no fear in standing up for what's right, that is the message that Denver has sent to both parties, to Donald Trump, and to the entire country. ওকে, অত্যন্ত আশাবাদী কথা। শি ইজ ইয়াং, শি ইজ 29 ইয়ার্স ওল্ড, শি ইজ এ লয়ার। এবং আমি হাসান ফেরদৌস চলে যাচ্ছি আপনার কাছে। ইয়োর ইনিশিয়াল রিয়াকশন, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হার উইন? ওয়াই, কেন উনি জয়ী হতে পারলেন? চলুন শুনি আপনার কাছে প্রথমেই। হাবিব ভাই, দিস ইজ আমেরিকা। একমাত্র আমেরিকাতেই একজন 29 বছর বয়স্ক সোমালিয়া থেকে আসা উদ্বাস্তু 20 বছর ধরে ক্ষমতায় আছে এমন একজন কংগ্রেস ওয়ামেনকে ডিফিট করতে পারে প্রাইমারিতে, এখনো জেতেনি সে। ইটস পসিবল অনলি ইন আমেরিকা। আমি বলি আপনাকে কেন আমি আমেরিকার মধ্যে এত আশাবাদী। হোয়াট কিপস মি দিস অপটিমিজম? আমরা একটু মামদানির কথা বললাম। কলোরাডোতে 29 বছরের একটি মেয়ে, 29 বছর বয়সী একটি মেয়ে, উদ্বাস্তু, যার কোনো বাড়তি টাকা নেই, যে এই পাকের পয়সা পায় না, সেই মেয়েটি 20 বছর ধরে ক্ষমতা আছে এমন একজন কংগ্রেস ওয়ামানকে হারালো। কারণ আমি বলি যে এই হচ্ছে আমার চোখে সম্ভাবনাময় আমেরিকা। কেন জিতলো আপনি প্রশ্ন করেছেন? ভেরি সিম্পল। প্রথমত, সারা দেশ জুড়ে আমরা দেখছি একটা বিদ্রোহ, একটা প্রোটেস্ট, রেজিস্ট্যান্স। যেই ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি না। আমি একটু আগে কি বললাম যে মাত্র 33% লোক এই দেশ নিয়ে গর্ববোধ করে, প্রকৃত গর্ববোধ করে। 90% তরুণ, যাদের বয়স 30-এর কম, তারা মনে করে তাদের কোনো ভবিষ্যৎ নেই। সো হোয়াট দে আর ডুইং, দে আর ফাইটিং ব্যাক। তারা বলছে যে এই দেশটা আমার, আই ওয়ান্ট টু ক্লেম ইট ব্যাক। দে আর ফাইটিং ব্যাক। এই যে মেয়েটি, তার নাম মেলাত কিরোস, ফাইটিং ব্যাক, এন্ড শি ইজ উইনিং ফর আস। মাহমুদ মামদানি 34 বছর বয়স্ক একটা লোক, যার মাত্র 2 বছরের অভিজ্ঞতা আছে অ্যাসেম্বলিম্যান। সেই লোকটি এই এত বড় শহর, যে শহরে লক্ষ লক্ষ টাকা ঢালছে ইসরায়েল লবি,
এই প্যাক লক্ষ লক্ষ ডলার ঢালছে, যেখানে আমাদের প্রাক্তন মেয়র নিজে $10 মিলিয়ন ইনভেস্ট করেছেন। ব্লুমবার্গ জিতে আসলেন কে? হোয়াট ডাজ ইট টেল ইউ অ্যাবাউট আমেরিকা? That we always resist, we always oppose, we always challenge, and sometimes we win, sometimes we lose. But তার মানেটা এই না যে আমরা হাসা ছেড়ে দেবো। We should continue organizing ourselves. কারণ ঠিক এই মেয়েটি প্রমাণ করলো, মাত্র 29 বছর একটি মেয়ে প্রমাণ করলো, যদি আমরা অর্গানাইজ করি, যদি আমরা এক হই, আমাদের উদ্দেশ্য যদি কমন হয়, we can win. Yeah. And we will win. Okay. And we will win. এর সাথে আমি যোগ করি, আমেরিকান কিছু মানসিকতা আছে। আপনি জানেন যে মালবোরো, আমরা বলা উচিত না, আই ডোন্ট ওয়ার্ক ফর দেম, দ্য হর্স ম্যান উইথ দ্য হ্যাট, কাউবয়, এটি একটি মানসিকতা, দ্য মাচো মানসিকতা, আই হ্যাভ টু হ্যাভ গানস। আরেকটি ব্যাপার হচ্ছে কি, আমেরিকা লাভস আন্ডারডগস। কথাটা ভুলবেন না, খুবই ইম্পর্টেন্ট কথা। নাও এই ইলেকশনগুলোতে যে প্রার্থীরা জয়ী হচ্ছেন, তারা অনেকেই রাজনীতিই করেন, যারা বয়সে অনেক তরুণ। যিনি হেরেছেন, ডিয়ানা ডিগেট 20 বছর ধরে কংগ্রেসে ছিলেন। ড্যান গোলবার্গ কত বছর ধরে ছিলেন কংগ্রেসে, হেরেছেন। ওকে, এই হারার অন্যতম কারণ অনেকেই মনে করছেন না, প্রকাশ্যে বলছেন, যারাই ইসরায়েলের সমর্থন নিচ্ছেন, এই প্যাকের পয়সা নিচ্ছেন, জেনোসাইডের পক্ষে কথা বলছেন, অর্থাৎ বয়স্ক মানুষ, বাচ্চা, বুড়ো মানুষ মারা যাচ্ছে, এটা ঠিক আছে, আমরা ইসরায়েল সরকারকে দোষারোপ করবো, ইসরায়েল অন্য কিছু ঠিক আছে, আমরা আমাদের জেনোসাইড চালিয়ে যাব। যারাই এটার সমর্থনে কথা বলছেন, সব কয়জন প্রার্থী, কম বেশি সব কয়জন বলবো না, 80% ফেল করেছেন। সাধারণ মানুষ তাদের বিপক্ষে চলে গেছে। এখন এই প্রশ্নে হাসান ফেরদৌস, দুটি ব্যাপার খুব ইম্পর্টেন্ট। ডেমোক্রেটিক পার্টি ইটসেলফ নট ডিফারেন্ট ফ্রম রিপাবলিকান যখন আসে ফরেন পলিসি ব্যাপার, এটি আমরা অনেক আলোচনা করেছি। এই ক্ষেত্রেও মামদানি যখন জয়ী হয়েছিলেন, সবাই ধরে নিচ্ছে ওয়ান অফ থিং, ইটস জাস্ট হ্যাপেন্ড। এখন দেখছি আমরা এটা ওয়াইল্ড ফায়ার হয়ে গেছে, ওয়াইল্ড ফায়ারের মতো লেগে গেছে। আমরা দেখেছি AOC ডিড নট এন্ডোর্স মেনি DSA মেম্বার্স, AOCর মতো প্রোগ্রেসিভ অনেককে এন্ডোর্স করেননি, AOC মামদানিকেও এন্ডোর্স করেননি। হাকিম জাফরি এস্টাবলিশমেন্টের পক্ষে শেষ মুহূর্তে গিয়ে এন্ডোর্স করেছিলেন। এখন আমরা দেখছি AOC এন্ডোর্স আব্দুল আল সাইদ, হু ইজ রানিং ফ্রম দ্য মিশিগান, অ্যান্ড মোস্ট লাইকলি উনি জয়ী হবেন। হি ইজ আ ভেরি ডাইনামিক ক্যারেক্টার, মোস্ট লাইকলি, সম্ভাবনা খুব বেশি। ডাইনামিক, অপটিমিস্টিক, ভেরি চ্যালেঞ্জিং, ক্যারিজম্যাটিক, সবই আছে তার মধ্যে। নাও আমরা শুনছি মামদানিকে ফোন করেছেন গ্যাভিন নিউসম, মামদানিকে ফোন করেছেন কামালা হ্যারিস, মামদানির স্ট্র্যাটেজিস্টকে, যিনি প্রো প্যালেস্টাইনিয়া হায়ার করার চেষ্টা করছেন, কামালা হ্যারিস। হোয়াট ইজ হ্যাপেনিং? কেন এই ডেমোক্রেট এখন নড়চড়ে বসছেন? আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আর এই যে মুভমেন্ট চলছে ডেমোক্রেটিক পার্টি, DSA, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা, এটির সাথে আপনি যদি একটা প্যারালাল টার্ন, আমাদের হাতে সময় কম থাকবে, রিপাবলিকান টি পার্টির উত্থান 2000 সালের, এটি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। টি পার্টির উত্থান হয়েছিল বেসিক্যালি বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরে 2008-2009 সালের দিকে। কেমন সাদা মানুষেরা উদ্বিগ্ন যে কালো মানুষেরা ক্ষমতা দখল করে নিচ্ছে। সো টি পার্টি ওয়াজ বেসিক্যালি এ রিঅ্যাকশনারি, একটা প্রোটেস্ট সাদা মানুষদের মধ্যে টুয়ার্ডস নন হোয়াইটস। কেমন, এবং মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে, যেটা আগে বললাম আমি, হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ, এই রূপান্তর তাদের দাবি ছিল। এখন দেখছি ভিন্ন একটা দেখছি আমরা। আমি আগে বলছি ডেমোগ্রাফিক কারণে শহরগুলিতে আমাদের সংখ্যা অনেক বেড়েছে। এই যে আন্দোলন চলছে, আপনি একটু বললেন যে একটা সারা দেশ জুড়ে একটা জোয়ার এসছে, মোস্ট অফ দেম কিন্তু শহর কেন্দ্রিক, বড় বড় আরবান সেন্টারগুলিতে। প্লাস মাথা রাখতে হবে যে জয়গুলি এসছে প্রাইমারিতে। হোয়াট ইজ দ্য প্রাইমারি? প্রাইমারি মানে হচ্ছে যেই নির্বাচনে বাছাই পর্বে দলের সবচেয়ে লয়াল, সবচেয়ে অনুগত সমর্থকরা যায়। সাধারণ নির্বাচন কিন্তু নয় এটা। যেমন নিউ ইয়র্কে প্রতিটি আসন বাবদ রাফলি 4 লক্ষ লোক বাস করে, 4 লক্ষ লোক। তার মধ্যে ধরা যাক 2.5 লক্ষ লোক ভোট দেয় বা ভোটার। তো কত লোক ভোট দিয়েছে এক একটা প্রাইমারিতে? 40-50 হাজার লোক ভোট দিয়েছে। মানে 15% লোকের ভোটে একজন কংগ্রেস মেম্বার
নির্বাচিত হতে হতে যাচ্ছে। এটাও খুব একটা ডেমোক্রেটিক নয়, কিন্তু এটা হয়েছে। এবং যেহেতু এই শহরটা অলমোস্ট 75% ডেমোক্রেটিক, ফলে যারাই প্রাইমারি জিতবে তারাই জিতে আসবে। কিন্তু আপনি যদি অন্য শহরে যান, আপনি যদি একটা নন ডেমোক্রেটিক স্টেটে যান, এই ঘটনা ঘটবে না, ঘটবেই না। আমি অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনাকে, এই ঘটনা ওকলাহোমাতে ঘটবে না, এই ঘটনা নর্থ ক্যারোলাইনাতে ঘটবে না, এই ঘটনা ওয়েস্ট ভার্জিনিয়াতে ঘটবে না। কারণ ভোটার যেই কম্পোজিশন, সেটা স্ট্রাকচারালি আপনার বিরুদ্ধে। কিন্তু যেটা মাথা রাখতে হবে তা হচ্ছে যে শহরেই হোক আর বাইরেই হোক, দেশ জুড়ে একটি ক্ষোভ জেগেছে। ক্ষোভটা কি? যে বর্তমান যে সিস্টেম আছে তা আমার পক্ষে নয়, আমার বিরুদ্ধে কাজ করছে। প্রমাণটা কি? একটু আগে বললাম যে একজন লোক মাত্র $500 ঘুষ নেবার জন্য 41 মাস ধরে জেলে বসে আছে। অন্যদিকে আর একজন 1 বছরে $2.2 বিলিয়ন কামিয়েছে, এবং আপনি বুঝিয়ে বললেন টাকাটা সবটাই ধাপ্পাবাজি। তার তো কিছু হচ্ছে না। ফলে এই সিস্টেমটা যে আমার বিরুদ্ধে, এটা আমার পক্ষে নয়, তার প্রতিবাদ ওকে, আমি দ্রুত কয়েকটি প্রসঙ্গ আছে আলোচনা করব। আমি আপনার সাথে আংশিকভাবে দ্বিমত পোষণ করি, আংশিকভাবে একমত পোষণ করি। ডেমোক্রেটিক প্রাইমারিতে তো আর রিপাবলিকানরা ভোট দেবে না, ডেমোক্রেটরাই ভোট দেবে, এবং টার্ন অ্যারাউন্ড সবসময় কম হয়। এটা নতুন কিছু না, এটা একটি চিরন্তন সত্য। ডেমোক্রেটিক প্রাইমারি হোক, রিপাবলিকান প্রাইমারি হোক, টার্ন আউট যেটি হয় সবসময় লো হয়। আপনাকে এটি স্ট্যাবলিশ হয়ে গেছে, এটার মধ্যে থেকে বের হয়ে আসতে হবে। প্রবলেম যেটি ছিল, এই লো টার্ন আউটেও এস্টাবলিশমেন্ট যারা ছিল, যারা মানুষের হয়ে কাজ করতো না, মানুষের কথা শুনতো না, তারা জয়ী হচ্ছিলেন। ফলে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। আমি ডেমোক্রেটদের কথাই বলছি, যার ফলে আমাদের কোনো ট্রাস্টই ছিল না। ন্যান্সি পেলোসি, চাক শুমার, হাকিম জেফরি, রিচি টরেস, দ্য স্টুপিড what's his name? The guy in Philadelphia, Fetterman, the senator. He should be in jail, by the way. And these guys, তারা এই প্রাইমারিতেই তো জয়ী হয়েছিলেন, যার ফলে না আজকে তারা ইলেকশনে জয়ী হয়েছেন। সো প্রাইমারিতে জয়ী হওয়া খুব দরকার, এবং প্রাইমারিতে যে কয়জনই যান ভোট দিতে, কিন্তু সারা দেশব্যাপী যে উত্তেজনা চলছে, সেটিতে বোঝা যায় যে উই আর ফেড আপ। বাই দ্য ওয়ে, আই ওয়ান্ট স্পেশাল গিভ থ্যাঙ্কস টু হাসান পাইকার, হু অলসো গোজ বাই দ্য হাসান অ্যাবি নামে। আপনি হয়তো চিনবেন তাকে। আই গিভ এ লট অফ প্রপস টু লিন্ডা স্যানসর, শি ইজ ইন ব্রুকলিন অ্যান্ড শি ওয়েন্ট টু কলোরাডো। হাসান পাইকার ওয়াজ অন দ্য ফিল্ড ইন কলোরাডো, গাইডিং মানুষকে, দেখাচ্ছিলেন কোথায় যে ভোট দিতে হবে। কিছু মানুষ বলে যে আমি তো বাসায় ব্যালট রেখেছি, তাদেরকে উৎসাহ উদ্দীপনা বলছেন, যাও নিয়ে আসো ব্যালট, ভোট দাও। আপনি হয়তো দেখেছেন সেগুলি। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আপনি যে অর্গানাইজেশনের কথা বলছেন, হাউ টু অর্গানাইজ, হাউ টু স্ট্যান্ড আপ। আমাদের কয়েকজন প্রতিদ্বন্দ্বী এই সাম্প্রতিক ইলেকশনে কানের পাশ দিয়ে গুলি গেছে, 13 ভোটে ফেল করেছেন শামসুল হক। আমি এটাকে পরাজয় বলবো না। তার আগে ওই কোন একজন মোর্শেদ সাহেব ছিলেন, তার কথাই আমরা ওই সবসময় নওয়াব সিরাজউদ্দৌলার মতো আলাপ করতাম। এখন আমাদের 4-5 জন আছেন। আমি আশা করব তারা এই কাজটি অব্যাহত রাখবেন, ভালো করবেন আমার সামনে। ওকে, খুব একটু বলি, মোর্শেদ আলম কিন্তু একদম নওয়াব সিরাজউদ্দৌলা নন। মোর্শেদ ভাই ইজ এ পায়োনিয়ার। No, okay, I don't disagree. আমি আপনার সাথে একমত, বাট একটাই নাম ছিল আমাদের কাছে, ঘুরে ফিরে ওই একটাই নাম বলতাম। এখন পায়োনিয়ার, উনি নওয়াব সিরাজউদ্দৌলা No, I give him the full credit. He's a nice guy. He's a nice guy. আমি তার সাথে I met him a few times, but একটাই নাম ছিল আমাদের কাছে, এটা আমি বলছি। হ্যাঁ, সেইখান থেকে আচ্ছা চলুন খুব দ্রুত। টাকার কার্লসন বলছেন যে এই গাধা আর হাতি, এই দুটি দলই আছে আমাদের, আমি এখন আরেকটি দল করবো, আমি ফেড আপ উইথ আমেরিকান রিপাবলিকান পার্টির উপর। প্লিজ এক্সপ্লেইন টু আস, ইউ হ্যাভ ওয়ান মিনিট। হাবিব ভাই, উনি কি বলছেন? উনি বলছেন যে এই আমেরিকা ইজ নট আমেরিকা ফার্স্ট মুভমেন্ট যে লঞ্চ করেছিল ডোনাল্ড ট্রাম্প সাহেব, এটা আমেরিকা ফার্স্ট নয়। প্রমাণটা কি? উনি বলছেন ইরানের যুদ্ধ। ইরানের যুদ্ধ আমার স্বার্থে নয়, ইসরায়েলের স্বার্থে। বলে আমাকে এমন দল করতে হবে যে দল আমার পক্ষে থাকবে। আমিটা কে? আমি হোয়াইট পার্সন, আই এম খ্রিস্টিয়ান অ্যান্ড আই এম কনজারভেটিভ। এতে আপনি উত্তেজিত হবেন না, খুশি হওয়ার কিছু নেই আমাদের। উনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এক কদম দক্ষিণে, তিনি আর একটা ডোনাল্ড ট্রাম্প। তিনি যাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান পার্টি, তার চেয়েও কট্টর, তার চেয়েও কঠিন দক্ষিণপন্থী দল তিনি বানাতে চাইছেন। বেসিক্যালি ইটস এ সিগন্যাল টু হিজ টু রিপাবলিকান পার্টি যে তোমরা বদলাও, এই লোকটা তোমার পক্ষে নেই। আপনি জানেন কি, টাকার কার্লসন ছাড়াও টেলর গ্রিন, মার্জরি টেলর গ্রিন, সেও কিন্তু দল ত্যাগ করেছে। কি বলে? যে আমেরিকা ফার্স্ট তোমার প্রিন্সিপাল নয়। যদি আমেরিকান ফার্স্ট প্রিন্সিপাল হয় হাবিব ভাই, তাহলে কি দাঁড়াবে জানেন? এই যে এখন আমি একটু আগে বললাম আমাদের খেদাও ক্যাম্পেইন চলছে, 3 গুণ বাড়বে
Yeah. এই No. টাকার কারসানের হাতে Yeah. 3 No. গুণ বাড়বে Okay. নন হোয়াইটদের টার্ন। ভেরি গুড। অনেকেই মনে করেন টাকার কাউন্সিলের এই পরিবর্তনের অন্যতম একটি কারণ হচ্ছে উনি বেশ সময় ব্যয় করেছেন অনেক মানুষের সাথে কথা বলতে, মিডল ইস্টে গেছেন, বিভিন্ন আরব মুসলিম নন মুসলিম দেশ ঘোরার পরে উনার কাছে যেটি পরিষ্কার হয়েছে যে মিডিয়া যেটি তুলে ধরছেন, ইনক্লুডিং হিমসেলফ, হি ওয়াজ এ বিগ মাইক্রোফোন ফর রিপাবলিকান অ্যান্ড ফক্স, দ্যাট ইট ইজ নট ট্রু। উই উইল সি হোয়াট হ্যাপেন্স ইন ফিউচার। আসবো ইরান প্রসঙ্গে। ইরানে এখন একটি প্রসেশন চলছে 5টি সিটিতে, ইনক্লুডিং তেহরান। তারা এই এক সপ্তাহব্যাপী সেরেমনি প্ল্যান করেছেন এবং ইরাকের কিছু অংশ এটি পালন করা হবে। নাজাফে হবে। হ্যাঁ, 10 মিলিয়ন মানুষ সেখানে যাবেন, গভর্নমেন্ট অফিসিয়ালস। অনেকে বলছেন আনপ্রেসিডেন্টেড, বিশ্বের অনেক বড় বড় মানুষও সেখানে যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা আসলে যে ট্রিটি নিয়ে কথা হচ্ছিল, আমরা জানি ইসরায়েল কিন্তু এখনও লেবানন আক্রমণ করে চলছে, বিকজ আই সেড দ্যাট ইসরায়েল ইজ নট এ নর্মাল কান্ট্রি, it is a cancer to the society and the world, and it is so true. That's the only country we cannot establish any peace because of this country. Anyway, where are we with the treaty? প্রথমত যেই শোক উৎসবই বলবো, শোক উৎসব চলছে ইরানে, তা বেসিক্যালি ক্ষমতার প্রদর্শনী। এটা ডোনাল্ড ট্রাম্পকে বলা, দেখো আমার পেছনে সারা দেশ রয়েছে, আমার মানে ইসলামিক রিপাবলিক যে আছে, রেভলিউশনারি গার্ড যে আছে, তার পেছনে পুরো দেশ আছে। আমরা কি বলেছিলাম এর আগে, দেশের ভেতরে বিদ্রোহ চলছে। আমরা ঠিক গত বছরের যুদ্ধে আক্রমণের আগে প্রায় 40,000 লোক মারা গেছে, 40,000 লোক প্রোটেস্ট করার জন্য মারা গেছে। ফলে সরকারটা খুব দুর্বল নয় প্রমাণ করবার জন্যই কিন্তু এই সরকারিভাবে আয়োজিত, এটা স্পন্টেনিয়াস নয় হাবিব ভাই, ইটস অর্গানাইজড বাই দ্য গভর্নমেন্ট, তাদের মাসল দেখাবার জন্য। এই নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই। না, উত্তেজিত হচ্ছে না, আমি বোঝার চেষ্টা করছি কেন। Iran remains an autocratic, theocratic, one party government. I don't care. I don't care. I will tell you what. I will tell you. I will tell you what. I will tell. No. I will tell. I will. I will. No. I will tell you why. No. I will tell you why I don't care. We have a democratic country, Israel. We know what they're doing, but that was not my question. My question is why they are doing it. What's the significance? Where are we with the peace talk? Peace talk ভিন্ন জিনিস। এটা বললাম, এই শোক জানাজাটা হচ্ছে বেসিক্যালি ইরানের বর্তমান সরকারের ক্ষমতার পেশির প্রদর্শন। এটা প্রতীয়মান, এটা বললাম। আর ট্রিটি নিয়ে যেটা হচ্ছে, টানাপোড়েন চলছে। টানাপোড়েনটা বলতে কি বোঝাচ্ছে, যে দুই পক্ষই মনে করছে যে আমরা যদি এই দর কষাকষির ভেতর দিয়ে বাড়তি কিছু আদায় করে নিতে পারি। এখন যে স্ট্যাটাসটা কি, থার্ড মিটিং হয়েছে দোহাতে এই সপ্তাহে, সেখানে কোনো বেসিক এগ্রিমেন্ট হয়নি, কিন্তু পাশাপাশি বড় কোনো ডিসএগ্রিমেন্টও হয়নি। মেইন ফোকাস দুটি, একটা হচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে, আর 2 নম্বর ইরানের পারমাণবিক অস্ত্র রোধ করতে হবে। এই দুটো বিষয় তারা কথা বলে চলেছে। মিনওয়াইল যেটা হয়েছে, আমেরিকা এক স্যাংশন পার্শিয়ালি লিফট করেছে ইরানকে বিশ্ব অর্থ ব্যবস্থায়, সুইফট সিস্টেমে রিইন্ট্রোডিউস করা হয়েছে, এবং ইরানের পক্ষে, ইরানের জন্য $300 বিলিয়ন একটি ইনভেস্টমেন্ট ফান্ড তৈরির ব্যবস্থা শুরু হয়েছে, যে টাকাটা মূলত আসবে এই গালফ কান্ট্রিগুলি থেকে। ফলে ইন মেনি ওয়েজ এটা ইরানের জন্য একটা সুখবর। শেষ কথা বলি আমি, ইরান এবং আমেরিকা দুই পক্ষই কিন্তু চায় শান্তি থাকুক, কেউ চায় না যুদ্ধ শুরু হোক। ট্রাম্প সাহেব তো নয়, কারণ ট্রাম্প সাহেব ক্যানট অ্যাফোর্ড এ ওয়ার। ইকুয়ালি ইরানও কিন্তু আবার যুদ্ধ শুরু হোক ইরান অ্যাফোর্ড করতে পারবে না। ইরান ইকোনমি খুব দুর্বল অবস্থায় আছে। তার জন্য লাভজনক কি ভাবুন আপনি, $300 বিলিয়ন পেয়ে যাচ্ছি আমি নতুন করে বিল করবার জন্য। আমার তেল আমি বিক্রি করব রেগুলার প্রাইসে, আমি আমার ডলারে ব্যবসা করতে পারবো, ওই আগের মতো ক্রিপ্টোকারেন্সিতে নয়। These are all very positive developments for Iran, and Iran চাইবে এটাকে ধরে রাখতে। ফলে আমি মনে করি যে দুই পক্ষই চাইছে শান্তিটা আসুক, কিন্তু এই দরাদরির মাধ্যমে। হ্যাঁ, দরাদরি চলবে এবং শান্তি দুই পক্ষই চাবে, কিন্তু প্রবলেম হচ্ছে দ্য রাবিট ডগ, দ্য ইসরায়েল। এটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এটি দীর্ঘায়িত হবে এবং শান্তি আসবে, কিন্তু সময়টা অনেকে মারা যাবে, অনেক লোক আরো বেশি প্রাণহানি করবে। এই ব্যাপারে একদম 100% আমি আপনার সাথে একমত। ইসরায়েল কি করছে, নেতানিয়াহুর জন্য পলিটিক্যাল সার্ভাইভালের জন্য প্রয়োজন যুদ্ধ। নেতানিয়াহু কি আশ্বাস দিয়েছিল ইসরায়েলবাসীকে, যে আমি এই সরকারকে খতম করব।
খতম তো করতে পারলো না, হ্যাঁ। ফলে তার যে লেজিটিমেসি দ্যাট হ্যাজ বিন সেটি এখন চ্যালেঞ্জ, এবং মেবি হি উইল বি ইন জেল। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সোলো প্রোগ্রাম করলাম, আমি খুব এনজয় করেছি, আমি আশা করব দর্শক যারা আছেন তারাও খুব এনজয় করবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন আপনি। হ্যাপি বার্থডে আমেরিকা। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, অনেকেই মনে করেন যে আমেরিকা বা বিশ্বের বিভিন্ন প্রান্তে মনে করে থাকেন বর্তমান প্রশাসন, ট্রাম্প প্রশাসন, দ্য অরেঞ্জ ম্যান কর্মকাণ্ড আমেরিকার প্রেসিডেন্সির মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং বিশ্বে আমেরিকার নেতৃত্ব নৈতিক অবস্থানকে দুর্বল করেছেন। আমি একমত, অনেকে মনে করেন, আমিও একমত, কিন্তু সব কিছু এখনও হারিয়ে যায়নি। কারণ আমেরিকার সবচেয়ে বড় শক্তি কোনো ব্যক্তি বা কোনো প্রশাসন নয়, এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে দ্য কনস্টিটিউশন, এর চেক অ্যান্ড ব্যালেন্সেস এবং এর আইনের শাসন। সবচেয়ে বড় আশার জায়গা হলো নতুন প্রজন্মের তরুণ ভোটাররা, আর তারা স্পষ্ট করে দিচ্ছেন যে গণহত্যাকে, দ্য জেনোসাইডকে যারা সমর্থন করেন, কিংবা ন্যাশনাল যে জাতীয় স্বার্থ আছে আমেরিকার ঊর্ধ্বে কোনো ব্যক্তি, কোনো বিশেষ কোনো কাউকে স্বার্থকে স্থান দেওয়া হবে না। দ্য নিউ জেনারেশন, শেষ পর্যন্ত রাজনৈতিক মূল্য তাদেরকে দিতে হচ্ছে। গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে, তাই ভবিষ্যৎ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যতদিন দ্য আমেরিকান কনস্টিটিউশন উইল বি দেয়ার, জনগণের কণ্ঠস্বর শক্তিশালী থাকবে, ততদিন আমেরিকার গণতন্ত্রের পুনর্জাগরণের সম্ভাবনাও বেঁচে থাকবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।